আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি যেটাকে চিকেন নেক বলা হচ্ছে, সেই চিকেন নেকের ৬২ কিলোমিটার অংশ বাংলাদেশের, ৬২ কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে। এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা ৬২ কিলোমিটার, এটা গতকাল ছিল ৫২ কিলোমিটার। তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল, বিজিবি সবাই সেখান থেকে উইথড্রন হয়ে গেছে, সেখানে আর কোনো বিজিবির কেউ নেই। জানতে চাওয়া হলে যে বিজিবি কেন বিনা প্রতিরোধে চলে এলো, সেক্ষেত্রে বিজিবির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না, সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে। এখন এই যে দখল, এটা ৬২ কিলোমিটারে থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি। তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে, তার বাংলাদেশ সরকার কি করছে, ইউনূস কি করছে, আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে, ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক, তারা যেন আবার ফিরে যায়, বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায়। ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায়, যেহেতু আমাদের ৫০ লাখ সৈন্য সেই জামাতে তাহেরের, আমরা ৪ দিনে কলকাতা দখল করি, আমাদের রাওয়ার সেই হুমকি ধামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে। কারণ ভারত এই যে ৬২ কিলোমিটার, এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে, 65 বা 70 আমি জানি না, কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড, এই জায়গাটায় এখন মানে আমরা আমরা তো কথা বলার সময় হুঁশ রাখি না, কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে। বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে, হোয়াট এভার। খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু হটে গেছে। না কূটনৈতিকভাবে না সামরিকভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না, ধিক জানাচ্ছি এই নতজানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার ইনুস সরকারকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। লাগিয়ে দিয়েছে ৫০০% টেরিফ। ওকে, তো এর আগে আপনার ২৫% থেকে ৫০% তুলছিল। ৫০%ও যখন দেখলো যে ভারতকে দমানো যায় নাই, তখন ৫০০% লাগাইছে। না, এই ৫০০% লাগানোর মধ্যে আসলে এটা আমি, আপনি বা আমরা যেভাবে চিন্তা করি, ভারত আমাদের চেয়ে বেশি চিন্তা করে যে কিভাবে কাবার দিবে এখন। আর ৫০০% টেরিফটা লাগানোর যে যুক্তি, সেটা আসলে ট্রেড ডিল ফেডডিল কিছু না। এখানে হচ্ছে যে দাদাগিরি করতেছে আমেরিকা তার ইচ্ছা মতো, সে যা ইচ্ছা তাই করবে, আপনার মানতে হবে। ভারতের উপরে চাপ, সেটা হচ্ছে তেল, রাশিয়ার থেকে তেল কিনবেন না। তার কারণ হচ্ছে আপনি দেখেন এতদিন কেন করেনি, এতদিন রাশিয়ান তেল ভারত আনছে, ভারত এটাকে রিসাইকেল করে আমেরিকার কাছেও বেচছে, চায়নার কাছেও বেচছে, বিভিন্ন জায়গায়। ভারত যেদিন থেকে সিদ্ধান্ত নিল যে আমরা ভেনিজুয়েলা দখল করে ফেলবো, ভেনিজুয়েলার তেল আমাদের ক্যাপচারে চলে আসবে, সেই দিন থেকে সে বললো যে না, গ্যাদারিং এটা করতে হবে। এখন দেখেন, যেদিন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল এবং বললো যে ভেনিজুয়েলা আমাদের ৫,০০০ ট্রিলিয়ন ব্যারেল তেল আমাদেরকে দিতে হবে, তাহলে তাদের তেলটা তো তারা বেচতে হবে। আমেরিকা নিজের তেল কি নিজে জ্বালাইতে পারবে? সব পারবে না। তেল যদি, এই তেল, যেই তেল এখন তাদের কাছে, তাদের আয়ত্তে আছে, মিডল ইস্টের তেল আছে, ভেনিজুয়েলার সবচেয়ে বৃহৎ, পঞ্চম সম্ভবত রাষ্ট্র যার তেল রিজার্ভ আছে। এখন এদের এই তেলগুলো বেচবে কোথায় ভাই? এগুলো বেচতে গেলে পাবলিক লাগবে, দেশ লাগবে, কারণ হে তো চাইলেই আর আরেকটা দেশ নতুন করে তৈরি করতে পারবে না। দেশের মধ্যে সব দুইটা দেশ, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চায়না। আমাদের ৭০০ কোটি মানুষ আছে সারা পৃথিবীতে, ৩০০ কোটি আছে ভারত আর চায়নার কাছে। শুধু এই দুইটার কাছে বেচতে হবে, সুতরাং লাগাইলো ট্যারিফ। চায়না ভারতরাও লাগাইছে, এটা চায়নারে লাগাবে, চায়নার সাথে অলরেডি চলতেছে। এখন হ্যাঁ, ব্রাজিলও আছে এই তালিকায়। হ্যাঁ, ৫০০% ট্যারিফ হইলে আসলে
আমার মনে হয় না ভারতও এটা সহ্য করতে পারবে। 1 মাস 1.5 মাস 2 মাস হয়তো সহ্য করতে পারবে, সহ্য করবেও না। কোনো না কোনো একটা ডিল হয়ে যাবে। দেখেন এখন এখানে একটা মজার খেলা আছে। দেখেন এখন ভারত হয়তো বলবে, ভারত যদি কালকে বলে যে ঠিক আছে আমি রাশিয়ার থেকে তেল কিনবো না, এই ঠিক আছে আমি আপনাদের থেকে কিনবো, সাথে সাথে দেখবেন যে উইদিন এ সেকেন্ড ডোনাল্ড ট্রাম্প আবার মাইকের সামনে আসে, মাই ফ্রেন্ড মোদি, আমার প্রিয় বন্ধু মোদি, সে আমার কাছ থেকে তেল কিনছে, রাশিয়া থেকে তেল কিনলো না। এখন রাশিয়া থেকে তেল কিনলে সমস্যা কি, ওরা মনে করতে রাশিয়ান তেলটা কি বন্ধ করতে হলে রাশিয়াকে দমাই দেওয়া যাবে, ইউক্রেনের উপর যুদ্ধটা একটু কমান যাবে, সারা বিশ্বরে দেখান যাবে দেখো রাশিয়ার উপর আমরা স্যাংশন চালাই দিছি। এখন এইখানে মূল খেলাটা খেলবে হচ্ছে চায়না। এখন চায়না যদি আইসা বলে যে ঠিক আছে ভারত, ইন্ডিয়া এবং আপনার কি বলে রাশিয়া, আমরা 3 দলীয় ঐক্যজোট, সাথে আছে আপনার ইরান এবং আমেরিকাকে পছন্দ করে না এরকম কিছু দেশ নিয়ে একজোট হয়ে গেলাম আমরা, আমরা কালকে থেকে ডলারাইজেশন করব, তোমাদের কাছ থেকে কিছু কিনবো না, দরকারে ঠিক আছে তোমাদের কাছে পাঠাবো না। এখন ভারতের যেই পরিমাণ মাল আমেরিকাতে যায়, চায়না চাইলে সেই পরিমাণ মাল কনজিউম করতে পারে, কোনো ব্যাপার না। একই জিনিস চায়নাও সেই তরকারিই খায়, চাইল ডাইলও খায়, তেলও খায়, চাইনিজরাও খায়। শুধু চায়না সেটা নিতে পারে যে ঠিক আছে আমরা হেল্প করলাম একজন আরেকজনরা আপাতত দাঁড়াইয়া যাওয়ার জন্য। এখন চায়না এই খেলাটা খেলতে পারে, আর এই খেলাটা খেললে তখন কিন্তু আবার পলিটিক্স অন্যদিকে ঘুরবে, যে আমেরিকা তখন আসলে কি করবে না করবে এইটা। আর মূলত এসব টেরিফ বলেন বা যাই কিছুই বলেন, ওই যে মিড টার্ম যে ইলেকশনটা আছে সেটা হচ্ছে মূল বিষয়, যে ডোনাল্ড ট্রাম্পকে এমন কিছু দেখাইতে হবে যাতে তাকে ইমপিচমেন্টের সমস্যায় পড়তে না হয়। এখন ভারত কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছে, ইউরোপে দিচ্ছে, ল্যাটিন আমেরিকাতে দিচ্ছে, 85 বিলিয়ন রপ্তানি করে আমেরিকাতে, সেটা ঠিক আছে, এটা তো আমি দ্বিমত পোষণ করছি। আপনার এখন বলি আপনাকে 2000 সালের কথা বলি, 2000 সাল, 2000 সালে আপনি কি চিন্তা করতে পারেন 2000 সালে আমরা ল্যাটিন আমেরিকাতে, আমি ল্যাটিন বলিভিয়াতে ছিলাম প্রায় 6 মাস 2000 সালে, ওইখানে যাইয়া আমি কোথাও কিছু পাই নাই, চাইনিজ দোকান ছিল ল্যাটিন আমেরিকাতে, দেখেন চাইনিজ দোকান। এরপরে বলিভিয়া, লাপাজ আর সান্তাক্রুজ একটা জায়গা আছে, সান্তাক্রুজটা পুরো বাংলাদেশ, গরম 35 ডিগ্রি ওখানে, সান্তাক্রুজ আর বলিভিয়ার লাপাজ হচ্ছে যে রাজধানী, সেইখানে যাই দেখি যে চাইনিজদের সাথে সাথে ইন্ডিয়ান ধর্মীয় মন্দির আছে, 2000 সালের কথা বলতেছি আপনাদের, মন্দির, তার মানে কোনো মুসলমান নাই, কিন্তু সারা শহরগুলার কোথাও মুসলমান নাই, কিন্তু হিন্দু আছে এবং চাইনিজ আছে। এবং ওখানে সে 2000 সালের দিকে চাইল মাইল এগুলো সব ভারতীয় চাউল টাউল চলে, চাইনিজ মাল আছে। আর চায়নাতে প্রচুর মাল আছে, চায়নার কাপড় চোপড় অমুক তমুক হাঙ্কি ভাঙ্গি বহু কিছু আছে। এখন ধরেন মানলো না আর কি করবেন আপনি, আমাদের কাপড়, আপনি মনে করেন যে আমাদের কাপড় ভারতীয় সিলমোহর বা চাইনিজ সিলমোহর লাগাইয়া ইউরোপে আসে, আমাদের বাংলাদেশের যে চিংড়ি মাছ গাম্বাস বলি আমরা, বড় বড় চিংড়ি, সেইটা এখন আসে এখানে পাওয়া যায়, সেটা চাইনিজ বা থাইল্যান্ডের বইলা। ইলিশ মাছ বাংলাদেশি ইলিশ মাছ বলে আমরা এখানে খাইতেছি সব বার্মিস ইলিশ মাছ। এখন নেপাল বা শ্রীলঙ্কার সাথে কথা বইলা মেড ইন নেপাল আর শ্রীলঙ্কা লাগাইয়া যদি হেই মাল ভারত ইয়েতে দেয়, কোথায় আমেরিকাতে দেয়, আপনি কি করবেন, নিবেন না? এই যে আমাদের কথাই ধরে আমরা চাউল মাঝখানে ইয়েতে কিনে, ভারত থেকে কিনে, কোথেকে কিনছি আমরা, দুবাই থেকে কিনছি। দুবাই থেকে মালটা কার কাছ থেকে কিনছি, দুবাই থেকে মালটা কিনছে কিন্তু আমরা ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে, কারণ ভারতীয় ব্যবসায়ীরা দুবাই সিঙ্গাপুরে ভারতীয় ব্যবসায়ীরা অফিস খুলে বসছে, ধরেন নাম দিছে, ওখানে যে আর মাসুদ আলম দেয় না, ওখানে দিছে মাইকেল চাকমা, মালিক মাইকেল চাকমা দিয়া মাল বেচছে। এই যে আপনার 2 দিন আগে একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা জানি না, রাশিয়ান 2টা জাহাজ ধরলো না আমেরিকা, তেলের জাহাজ, এই জাহাজগুলো কিন্তু আজ থেকে আরো 1 মাস আগেও জাহাজ হিসেবে চলতো, ইরানের পতাকাবাহী জাহাজ। যখন ইরানের পতাকাবাহী জাহাজ ধরতেছে করছে, তখন এগুলো যে রাশিয়ান ফ্ল্যাগ হয়ে গেল, রং টং চেঞ্জ, রাতারাতি রং চেঞ্জ,
এর হাজার হাজার জিনিস আপনার যারা জাহাজে চাকরি করে কোনো বন্ধু বান্ধব থাকে তাদের জিজ্ঞেস করেন, ওরা অনেক সময় রাতারাতি জাহাজের কালার চেঞ্জ করে ফ্ল্যাগ চেঞ্জ হয়ে যায়, অন্য দেশের জাহাজ হয়ে যায়, এটা এক দেশের জাহাজ আরেক দেশের হয়ে যায় রাতারাতি। তো সেরকম যা হবে না কেমনে বলেন? ইরানের উপর এতদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলতো, হয় ইরানের তেল বেচা হইতো কিভাবে? দুবাইয়ের কি বন্দর আব্বাস না কোথায় জাহাজ যাইতো, ওখানে যাইয়া সমস্ত স্যাটেলাইট বন্ধ, সেই জাহাজ আসতে ঢুকে যেত ইরানে, ওখান থেকে তেল লোড করে আবার দুবাইতে আসতো, দুবাই থেকে আইসা এবার ওই জাহাজ চলে আসছে। তেল কিন্তু ইরানের লিকুইডে বিক্রি হয়েছে ক্যাশ টাকায়। এখন গত 1 মাস ধরে অনেকে খবর রাখেন নাই, চায়না যে আমেরিকান বন্ড যেগুলো কিন্তু ডলার, এগুলো লিকুইডেশন শুরু করে দিছে। চায়না এখন ইনভেস্ট করতে সব স্বর্ণ কিনতেছে, স্বর্ণ জমাচ্ছে নিজের দেশাই না। ভারতও সেম কাজ করতেছে, হয়তো আমরা এখনো জানি না, ভারতও সেম কাজই করতেছে। এখন ঘটনা হচ্ছে যে এগুলো কিন্তু আমেরিকার কিন্তু মাথায় ধরছে, আমেরিকা জানে যে এইটা ডিডলারাইজেশন কিন্তু বিপদে পড়বে সে। আপনার রিজার্ভ যখন মার্কিন ডলারে থাকে তখন ইকোনমি অবরোধ দিলে ওই ডলার আটকাই ফেলতে পারে ওই দেশের, বিপদ। স্বর্ণ করে যখন লয়ে আসবে দেশে তখন কি করবেন আপনি? ডলার আটকাইবেন আপনি? পুরো পৃথিবী আজ একটা টালমাটাল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। এই টালমাটাল অবস্থাটি একদিনে, 1 মাসে, 1 বছরে তৈরি হয়নি। গত বছর থেকে, গত 1 দশক থেকে পৃথিবীতে একটা বদলের হাওয়া বইছে। এই বদলের হাওয়াটি হচ্ছে মৌলবাদ নিপাত যাবে, মানবতাবাদ মুক্তি পাবে। এর ভিত্তিতে আপনারা যদি তাকিয়ে দেখেন, ধর্মীয় মৌলবাদ পৃথিবীর খুব কম দেশেই আছে। যে দেশগুলোতে আছে এই দেশগুলো বেশিরভাগই মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রসমূহে মৌলবাদের মূল কারণটা কি? মৌলবাদের মূল কারণ হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতা, বেকারত্ব এবং সর্বোপরি ধর্মান্ধতা। এই ধর্মান্ধতা পৃথিবীতে তাবৎ যুগেই ছিল, সব যুগেই ছিল। কিন্তু মানুষের শিক্ষা যখন মানুষের কাছে এসছে, প্রকৃত শিক্ষা, মানুষের কাছ থেকে ধর্মের জালে মানুষ যে অন্ধ, সেটা আস্তে আস্তে কেটে গেছে। কিন্তু মুসলমানদের ধর্ম 1400 বছর আগে সৌদি আরবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসছে। মুসলমানদের কিন্তু একটি স্ক্রিপ্ট রয়েছে, যেটি কোরআন শরীফ, পবিত্র কোরআন, যেটিকে 1400 বছরেও বিকৃত করা যায়নি, যেটি এখনো যেমনটা এসছে তেমনটি আছে। পৃথিবীর কেউ কিন্তু এটা নিয়ে ডিসপিউট মুসলমানদের মধ্যে নেই। তারপরেও মুসলমানদের মধ্যে এই মৌলবাদী চেতনার বিকাশ কেন হচ্ছে? 1400 বছর আগে যে ইসলাম ছিল, এখন কেন ইসলাম বদলে যাচ্ছে? 1400 বছর আগে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল, সেই চেতনা কেন এখন বদলে যাচ্ছে? বিষয়টি খুবই ভেবে দেখার ব্যাপার। মুসলমান বিশ্বের এখন দুরবস্থা। একটা সময় আপনারা জানেন, আল বিরুনি, আল খারেজমি, ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান, গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ এমন কোনো শাখা নেই বিজ্ঞানের, গণিতের অথবা সমাজবিজ্ঞানের যেখানে মুসলিম বিজ্ঞানীরা, মুসলিম মনীষীরা 1200, 1000, 900, 800 সালে তাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করেনি। কিন্তু দিন যতই গড়িয়েছে মুসলমানদের অবস্থা ততই খাটো হয়েছে। কালান্তর নামে একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে মুসলমানদের আগমন নিয়ে একটি কথা বলেছেন। কথাটি কি বলেছেন? যে পৃথিবীতে যখন একটি দেশ আরেকটি দেশকে অধিকার করে, অর্থাৎ একটি জাতি যখন অন্য একটি জাতিকে ইনভেড করে, তখন এই দুটি জাতির মিলনে অনেক কিছু যোগ হয়, গুণন হয়। অর্থাৎ আলো আসে, বাতাস আসে, হাওয়া আসে, অন্ধকার কেটে যায়। সেখানে বিশাল একটা সমাজ গড়ে উঠে, যে সমাজটা 2 × 2 = 4 হয়। কিন্তু পৃথিবীতে একটা মাত্র ইতিহাস, সেটা হলো আরবরা যখন ভারতবর্ষে আসে, ভারতবর্ষে আসার পর এটা যোগ না হয়ে বিয়োগ হয়েছে। বিয়োগটা কি রকমের? যে একটা জাতি ছিল 4 মিলে, 4 জন মানুষ মিলে একটা জাতি ধরেন, সেই মানুষটি 2 × 2 ভাগ হয়ে গেছে, মুসলমান আর হিন্দু। এই যে বিয়োগ, এর কারণ কি? এর কারণ হচ্ছে অশিক্ষা। ধরেন 1400 শতকে যখন ইউরোপে রেনেসাঁর সূত্রপাত হয়, এর আগ থেকেই এই স্পেনে মুসলমান শাসন করেছে, আস্তে আস্তে স্পেন থেকে মুসলমান চলে গেছে। তারপরে আপনারা জানেন ওসমানীয় খেলাফত, ইউরোপের
বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, গ্রিক, এই অঞ্চলের অনেকগুলা দেশকে শাসন করেছে। তাদেরকে আস্তে আস্তে ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর ওসমানীয় খেলাফত গেল, আব্বাসীয় খেলাফত গেল, আর কোনো খেলাফত টিকে রইল না। এরপর এই ইউরোপিয়ান বণিকদের রমরম অবস্থা তৈরি হয়। তারা ভাস্কো দা গামা, কলম্বাসেরা প্রথমে পথ দেখিয়ে দিল, পরবর্তীতে পর্তুগিজ এবং ইতালিয়ানদেরকে বাদ দিয়ে, মার্কো পোলোদেরকে বাদ দিয়ে ব্রিটিশরা বিশ্বের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ল বেলজিয়াম, নেদারল্যান্ড, তারা পুরো পৃথিবীকে দখল করলো। সেই দখলও একটা পর্যায়ে আর থাকলো না। আমেরিকার উদ্ভব হলো জার্মানির, উদ্ভব হলো জাপান, ব্রিটিশ, কানাডা, অস্ট্রেলিয়া। তা এখন পৃথিবীতে এমন একটা জায়গায় এসছে যে অমুসলিম যে রাষ্ট্রগুলা, বিশেষ করে ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, কানাডা, এই রাষ্ট্রগুলো পৃথিবীতে এখন খুব রাজ করছে। এদের রাজ করার মূল কারণ হচ্ছে এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জ্ঞান, এদের রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে প্রযুক্তি, এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মুক্ত চিন্তা, এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। অন্যদিকে মুসলমানরা 700 শতক থেকে 800 শতক থেকে 1400 শতক পর্যন্ত যারা পৃথিবীতে রাজ করে বেরিয়েছে, তাদের এখন পরাজয়ের সময়। এর কারণটা কি? এর কারণটা আছে, মাহাতির মাহমুদ আপনি জানেন একজন মুসলিম স্কলার, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক অথবা রাষ্ট্রনায়ক, যেটাই আপনি বলেন। তিনি একবার একটি লেখায় বলেছিলেন যে সারা বিশ্বে মুসলমানের দুরবস্থার মূল কারণ হচ্ছে জ্ঞানের শূন্যতা। তো তিনি ব্যাখ্যা করে বলেছেন, ইসলাম ধর্মে একটি হাদিস আছে, তালাবুল ইলমে পারিদাতুন ওয়ালা কুল্লে মুসলিমিনাতুল মুসলিমাত, অর্থাৎ মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ শব্দটার অর্থ হচ্ছে অবশ্যই, মানে বাধ্যতামূলক। আর মুসলমান কারা সেটাও সোজা, কিন্তু জ্ঞান শব্দটা হচ্ছে বিশাল একটা বিষয়। এই জ্ঞানটাকে এখানে কি বোঝায়? বলছে ইসলামের প্রথম যুগে জলে, স্থলে, অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আছে সেটাকেই জ্ঞান হিসেবে ধরা হতো। কিন্তু কালক্রমে ইসলামের প্রগ্রেস বা সময়ের বিবর্তনে মোল্লাতন্ত্রের কাছে এই ইসলামের জ্ঞান শব্দটি মার খেয়ে গেল। মার খেয়ে কি হলো যে ইসলামের জ্ঞান বলতে শুধু ধর্মীয় জ্ঞানকে বোঝায়, এর বাইরে কিছুকে বোঝায় না। এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য আমাদের বিখ্যাত কবি, বাংলার বায়রন, কবি নজরুল ইসলাম, তিনি বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। সেই কোরআন হাদিস চষে বিবি তালাকের ফতোয়া খুঁজতে গিয়ে জ্ঞান শব্দটি, জ্ঞানের পরিধি মুসলমানদের কাছে ক্ষুদ্র হয়ে গেছে। এই বিশ্বে যা কিছু কল্যাণকর এখন আছে সেগুলাতে মুসলমানদের আর কোনো অবস্থান নেই। মুসলমানরা এখন আবিষ্কার করতে পারে না, উদ্ভাবনও করতে পারে না, শুধু ভোগ করতে জানেন। আর এই ভোগবাদী মুসলমানের কাছে ধর্মই হয়ে উঠছে একটি ইনস্ট্রুমেন্ট, জ্ঞান বিজ্ঞান চলে গেছে আতুর ঘরে। তো এই অবস্থায় এই ইরান, আপনারা জানেন 1989 সালে এই আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স নির্বাচন থেকে এসে বা ইরানে একটি ইসলামী বিপ্লব ঘটায়। সেই ইসলামী বিপ্লবের পর আপনারা জানেন সৌদি আরবের পরে পৃথিবীর সবচেয়ে বেশি তেল, মধ্যপ্রাচ্যে যে সবচেয়ে বেশি তেলের ঘাঁটি সেটি হচ্ছে ইরান। জনসংখ্যা প্রায় 10 কোটি, বিশাল দেশ, 10 লক্ষেরও অধিক বর্গ মাইলের দেশ, বর্গ কিলোমিটারের দেশ। সেই দেশটি পারস্য, আপনারা জানেন পারস্যের সভ্যতা যদি আপনারা খুঁজতে যান, কমের দিকে 6000 বছর, খ্রিস্ট জন্মের 4000 বছর পূর্বে আর খ্রিস্ট জন্মের পরে 2000, এই 6000 বছরের ইতিহাস, জলে ইতিহাস, সৌর্যবীর্যের ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের ইতিহাস, কবিতার ইতিহাস। সেই পারস্য এখন মুখ থুবড়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন, তারপরের গরিব দেশ হচ্ছে ইরান। অথচ ইরান থাকার কথা ছিল সৌদি আরব থেকেও ধনী, যাদের তেলের অভাব নাই, জনবলের অভাব নাই, সভ্যতার অভাব নাই, সংস্কৃতির অভাব নাই। তারা শুধু মরে গেছে এই ইসলামের ঠুনকো ব্যাখ্যার কারণে, ইসলামকে বোতলবন্দি করার কারণে,
সব জায়গায় ইসলামকে প্রচার করতে করতে এমন একটা জিনিস দাঁড়িয়েছে, তারা এখন ইসলাম উৎপাদন করতে গিয়ে দেশকে কবর দিয়ে ফেলছে। এই অবস্থায় এখন এই দেশটি যেই কোনো সময় পতিত হবে, যেই কোনো সময় ভেঙে যাবে ইরান, যেই কোনো সময় পরাজিত হবে ইরানের আজকের দিনের রাষ্ট্রনায়করা। এবং ইরানের পরাজয়ের পর আপনারা কি দেখবেন? ইরান রাষ্ট্রটির কানেক্টেড দেখেন বাংলাদেশের সাথে ভারত, ভারতের সাথে পাকিস্তান, পাকিস্তানের সাথে আফগানিস্তান, আফগানিস্তানের সাথে ইরান, ইরানের সাথে ইরাক, ইরাকের সাথে তারপরে গিয়ে আপনি পাবেন ইয়েমেন। এই ইয়েমেন দেখেন এখন দুর্ভিক্ষ চলছে, 3 বেলার মধ্যে 1 বেলা খেতে পায় এরকম মানুষের সংখ্যা দেশের অর্ধেক। তারপরে ইয়েমেনের পাশে আসেন ইরাক, ইরাকও একদম সিত্তিসান হয়ে গেছে। ইরানের পর ইরাকের পর ইরান, সেটিও ধ্বংসপ্রাপ্ত। ইরানের আরেক সীমানায় আছে সিরিয়া, সেটিও ধ্বংস হতে হতে আর কিছু অবশিষ্ট নেই। তারপর আফগানিস্তান, 1500 বছর আগের যে মধ্যযুগীয় ব্যবস্থা সেটা ফিরে এসছে আফগানিস্তানে। তারপরে পাকিস্তান, 79 বছর বয়সে এই রাষ্ট্রে একটি সরকারকে 5 বছর টেনিউর পূরণ করতে দেয়নি। তারপরে তো আমরা বাংলাদেশ, এই বাংলাদেশও আজ ওই পুরনো শৌখিনদের হাতে জাতীয় পতাকা, জাতীয় সম্পদ সবকিছু আজকে খামছে ধরেছে সে পুরনো শকুনেরা। তা আমি বিশ্বাস করি ইরান এই পারস্যের পরাজয়ের পর বাংলাদেশ বুঝতে পারবে, বাংলাদেশের তরুণ সমাজ বুঝতে পারবে। আপনারা জানেন যে বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে তরুণ সমাজ, যারা আজকে ছাত্র তারাই তো আগামী দিনের নেতা, তারাই তো আগামী দিনের ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সমাজসেবী, রাজনীতিবিদ। তাদের মধ্যে যদি মৌলবাদের বিকাশ ঠেকাতে না পারেন, তাদের মধ্যে যদি বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা না আনতে পারেন, তাদের কাছে যদি বিজ্ঞান না আসে, তাদের কাছে যদি পরিচ্ছন্ন চেতনাবোধ না আসে, তাহলে সমাজ কিন্তু অন্ধকার হতে বাধ্য। সবগুলো ইউনিভার্সিটিতে শিবিরের জয় জয়কার মানে হচ্ছে মধ্যযুগীয় চেতনার বিকাশ বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই বিকাশ ঠেকাতে হলে ইরানের মতো বিপ্লব দরকার। ইরানে যে বিপ্লব এখন হচ্ছে বাংলাদেশের মানুষকে সেটা ফলো করতে হবে। ধর্মের সেই পুরনো চিন্তা চেতনা, ধ্যান ধারণাকে বাদ দিয়ে আধুনিক চিন্তা চেতনায় ধর্মকে দেখার সময় এসছে। ধর্ম কিন্তু মানুষকে অন্ধ হতে শেখায় না, মানুষকে জ্ঞানী হতে শেখায়। কিন্তু ধর্মের যে জ্ঞানের সব পথ বন্ধ করে দিয়েছে ওই বিবি তালাকের ফতোয়া খুঁজতে খুঁজতে। কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এরা আমাদের সম্পদ। এই বাংলাদেশে তাদের চিন্তা, তাদের চেতনাকে আমরা ধারণ করতে হবে। আপনারা দেখেন যে বাংলাদেশ আজকে কি হচ্ছে, বাংলাদেশের মূল জনগোষ্ঠীর কত অংশ এই বিজ্ঞান চেতনার সাথে জড়িত, বিজ্ঞান চিন্তার সাথে জড়িত, আধুনিক মনস্কতার সাথে জড়িত নেই, নেই বললেই চলে। এটা যদি না করা যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার। ইরানের পরাজয় অবিসম্ভাবী ভেবে আমি এইভাবে আশ্বস্ত হতে চাই, পৃথিবী এখন আর ধর্মান্ধদেরকে পৃষ্ঠপোষকতা করবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বসে আছে। আপনারা জানেন সিকিম এক সময় ভারতের অংশ ছিল না, কিন্তু ভারত সেটিকে তার অংশ বানিয়েছে। আপনারা জানেন কাশ্মীর নিয়ে নানান সমস্যা, কিন্তু সেটিও ভারতের অংশ। হায়দ্রাবাদের নিজামরাও ভারতের অংশ। তো বাংলাদেশ যদি মৌলবাদের এই আস্ফালন চলতে থাকে, তাহলে টুডে অর টুমোরো এই দেশটিও ভারতের অংশ হয়ে যেতে পারে। কিন্তু আমরা তা চাই না, কারণ আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2.5 লক্ষ নারী সম্ভ্রম দিয়ে এই দেশটিকে স্বাধীন করেছি। মুজিবের জীবনের যৌবনের বেশিরভাগ অংশ তিনি জেলখানার অন্ধ প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন এই স্বাধীন দেশের জন্য। আমরা চাই না এই দেশটি পরাজিত হোক, এই দেশটি অন্য কেউ গ্রাস করুক, আমরা এটা চাই না। আসুন মৌলবাদীদেরকে ঠেকাই। এই মৌলবাদী চিন্তা চেতনাকে ঠেকাতে না পারলে আপনার সন্তানকে আধুনিক বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনায় যদি উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে আপনার এবং প্রজন্মের পরাজয় বরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে বলে আমি মনে করি না। কেন দিল? ওই যে বললাম, এরা জামান ফিরা পাগল। এরা জিয়ার ঘোষণাটা রাখবে, জিয়ার স্বাধীনতার ঘোষক এটা লেখা রাখবে, 24-এর সন্ত্রাসীদের এদের জুলাই যোদ্ধা বানিয়ে ফেলবে। শুধু বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের ভাষণটা দিয়েছেন মুক্তিযুদ্ধের আগে 7ই মার্চের,
এটা তারা ভুলেই গেছেন। ওই যে জামালপুরে পাগলের মতো 5টা ডিমের হালি তারা বিক্রি করবে, এই হচ্ছে তাদের ঘটনা। তো আর যে প্রশ্নগুলো আপনি করলেন নির্বাচন হবে কিনা, আমি আমি বলেছি তো আপনাকে এবং অন্যান্য চ্যানেলেও বলেছি, আপনার চ্যানেলেও বলেছি যে 11 তারিখ রাত 12টা 1 মিনিট আগ পর্যন্ত আমি ধরে নিব যে নির্বাচন হচ্ছে না। তো আপনি যে এটা আমি এখন তখনও ছিলাম এখনো আছি, এখন দেখেন যদি হয়, দেখেন কি হয়। আসলে তো এটা ইলেকশন হবে না সিলেকশন, আমরা সবাই জানি যে এটা কি হতে যাচ্ছে যদিও হয়। এখন আপনি যেটা বলেন 3টি শর্ত দিয়েছে, প্রথমে আমার বক্তব্য হলো এরা না বাংলাদেশের লোক না, ইসকন বিরোধী, তো ইসকনের সদস্যের সাথে বৈঠক করলো কেমনে রাজার রহমান? লজ্জা করে না তাদের? এখানে ইসকনকে যেখানেই ধরবে সেখানেই মারবে, হাতে লাল সুতো থাকলে ইসকন, ইসকন মানেই ভারতের র। এখন আবার ইসকনের সদস্য যার নাম বললেন আমেরিকার যে গোয়েন্দা প্রধান, তা সে তো নিজেও ইসকনের সদস্য, তো তার সাথে করলো, লজ্জা নাই তাদের? আসলে অবশ্য পাকিস্তানের পক্ষে যারা, যারা পেয়ারা পাকিস্তানি বা প্রো পাকিস্তানি বা যারা হেফাজতে পাকিস্তান, তাদের তো নির্লজ্জই, তারা নির্লজ্জ না হলে তো আর আপনি ওগুলো হতে পারবেন না। তো তারা সেই জন্য হয়তো গিয়েছে। আর আপনি যেটা বললেন নির্যাতনের কথা, একটা ছাত্রের ছবি ভাইরাল হয়েছে ভাই, জেলখানার ভিতরে নির্যাতন তো দূরের কথা, জেলখানার বাইরে মানে নিজের ঘরে তারা কি নির্যাতন হচ্ছে আপনি জানেন না? আপনার মনে আছে আপনার সাথে আমি কয়েকদিন আগে একটা কথা দিয়েছিলাম যে আপনার সাথে লাইভে যাব, আমি যেতে পারিনি কেন? আপনি এবং রূপ, আপনি এবং এবং আর আরেকজন আপনার, আপনি আছেন এবং আহা দেখছেন আমার যে ওই কথাটা মনে হতো মাথা নষ্ট হয়ে গেছে। সেই দিন 3জন মেয়ে আমাকে বলেছে তাদের ধর্ষণ করেছে, 3জন মেয়ে। আমি কোনো কাজ করতে পারি নাই, আমি সব বন্ধ করে দিয়ে চুপচাপ, পরশু দিনের কথা এটা। আমি হতভম্ব হয়ে গেছি, এটা কি বলে, তারা বলতে পারতেছে না। তাদের গার্ডেন বলছে তোমার গার্ডেন বলে কার কাছে যাবে? তা আপনি জেলের কথা বলতেছেন? এইখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, আওয়ামী লীগের পক্ষের না, শুধু শুধু মুক্তিযুদ্ধের পক্ষের না, আম জনতার কথা বলতেছি। আওয়ামী লীগ হলে তো কথাই নাই, মুক্তিযুদ্ধের পক্ষে তো কথাই নাই। আমি যে 3জনের কথা বলতেছি, আমি নামগুলো রেখেছি, এ বিচার একদিন করাবো যদি আমি শেখ ফরিদ বেঁচে থাকি, যারা তোমরা এটা করেছো। আমি শেখ ফরিদ জিন্দা থাকি, জীবিত থাকি, আমার দেখার বিষয় আছে, যাই হোক সেটা অন্য বিষয়। আর যারা আওয়ামী লীগ করে না তারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, আপনাকে কি বললাম, তারা বলতে সাহস পায় না। তাহলে আপনি জেলখানায় একজন আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের কর্মী বা ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তার কি নির্যাতন হতে পারে? এটা তো সহজেই অনুমেয়। এটা তো এটা তো এটা তো তার চিঠি দিয়ে আমাদের বুঝতে হবে না। আপনার মনে আছে আওয়ামী লীগের একজন নেতা বাহাউদ্দিন নাসির, আপনার কি মনে আছে যে তাকে কি নির্যাতন করা হয়েছিল 2001 এক থেকে 5-এর যে আওয়ামী লীগের বিএনপি জামাতের শাসন ছিল? উনি আদালতে কি বলেছিলেন আপনাদের মনে আছে? মনে নেই আমি জানি, মনে করে দিলেই মনে হবে। তিনি আদালতে বলেছিলেন যে তাকে, মানে তার পশ্চাৎ দোষ দিয়ে বোতল ঢোকানো হয়েছিল। তাহলে সেটা 2001 থেকে 5-এর কথা, যখন এরকম মব সন্ত্রাস ছিল না, মিনিমাম আইন আদালতের কাছে যেতে পারতো মানুষ, তখনই যদি এই উপায় হয়ে থাকে, এই ঘটনা ঘটে থাকে, তাহলে এখন কি করতেছে, কি রকম নির্যাতন চলতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি এটা আপনার, আমি বললাম তো যে জাস্ট এই ইউনূস সরকারের পতনের পরে যে ভয়াবহ চিত্র চলে আসবে আপনাদের সামনে, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে না। 71-এর সাথে কোনো অংশে কম ভয়াবহ নির্যাতন হচ্ছে না। 71-এ অন্তত ধরে নেন জি, 71-এ অন্তত আপনি নির্যাতন করলে লিংটি মেরে সে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধায় নাম লেখাইতো। এখন তারা কোথায় যাবে? একক মানে একভাবে, নির্মম ভাবে। আপনাকে আবারও বলি, এই নির্যাতন যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির উপরে করে, আমি সেটা প্রতিবাদ করবো। অনেকে হয়তো ভাবতেছে যে আওয়ামী লীগ, নো, এই প্রতিবাদ কোনো মানবাধিকার লঙ্ঘন আমি মেনে নিব না। হ্যাঁ, সন্ত্রাসী যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিচার হবে আদালতে। এখন জনগণ যদি তাদের কিছু করে সেটা আলাদা বিষয়, কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা যদি করে, আমি আবার ঠিক আজকে যেমন প্রতিবাদ করছি তেমনি করবে, কিন্তু জনতার আদালতে যদি কেউ বিচার করে সেটা সেটা অন্য বিষয়। কারণ আপনি যে 3টা মেয়েকে আপনি ধর্ষণ করলেন, শুধু তার কি অপরাধ? সে আওয়ামী লীগের লোকের আত্মীয়, আওয়ামী লীগ করে না, আত্মীয়, তাকে ধর্ষণ করেছে। এটা আমার জেলার ঘটনা, 4 দিন আগের, 3 দিন আগের ঘটনা, 72 ঘন্টা আগের ঘটনা। তো এই মানুষগুলো কি বিচার করবে না গণ আদালতে? আপনার হবে, প্রকৃতির বিচার আছে, আদালতের বিচার আছে। আপনি তাও যেটা বললেন, আর একটা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন, তারা তো ইনক্লুসিভ নির্বাচন দিতে পারবে না। ইনক্লুসিভ নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে। আমি জানি এটা আপনাদের বিশ্বাস না হতে পারে, আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে। হয়তো অনেকের কাছে মনে হতে পারে এটা আমি আওয়ামী লীগের পক্ষে বেশি বলতেছি, নো। কারণ মানুষের যে এই 17 মাসে যা যা ঘটেছে, এটা যারা ভুক্তভোগী তারা জেদ করে ভোট দিবে। অনেক লোকই আছে যারা আওয়ামী লীগ করে না, তারাও নির্যাতিত, নিপীড়িত, তারাও ধর্ষিত, তাদের চাঁদা দিতে হচ্ছে। আওয়ামী লীগকে তো দিতেই হবে, আপনাকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের তো চাঁদা দিতেই হবে, আরো কিছু সম্ভ্রমানি। আগে আমরা শুধু সংখ্যালঘু, এই যে ওই, আমি কিছু আওয়ামী লীগকে প্রশ্ন করেছি, ভাই তোমরা তো বিশ্বাস করো না সংখ্যালঘু নির্যাতন হয় নীরবে নিবৃতে, এখন করো?
বলছে ভাই আপনি ঠিকই বলেছেন, আপনার কথাকে বিশ্বাস করি নাই। এখন তো সংখ্যাগুরু মুসলমান যারা আওয়ামী লীগ করে তারা সেম ঠিক। আপনি দেখলেন যে আপনি দেখেন যে কি করা হচ্ছে না হচ্ছে, শুধু সংখ্যালঘুদের যে তার চেয়েও কোন অংশে ভয়ঙ্কর কম না এখন আওয়ামী লীগের উপর নির্যাতন। 17 মাস যাবত অর্থনীতিটা কোথায়? কেন আওয়ামী লীগ পাশ করবে না? হয়তো আপনি বলবেন ইনক্লুসিভ নির্বাচনে যাবে না। ওই তুলসী গাবার্ড যে শর্ত দিয়েছে, তারা 2টা শর্ত মানতে পারে, যে জনগণ কি আওয়ামী লীগের লোকদের মুক্তিও দিতে পারে, কিন্তু তারা ইনক্লুসিভ নির্বাচনে কখনোই যাবে না। ইনক্লুসিভ আমি নমিনেশন পেপার তুলতে গিয়েছি, ডিসি আমাকে না করেছে। কোন দুঃখে একটা নিতে যেতেছেন? আপনি যারা পাঠাবেন তারা মেরে ফেলবে, কোন দুঃখে? আমি বললাম কেন? আমি তো পাশ করবো না। আমি তো আই এম নোবডি। আমি কোনো পলিটিশিয়ান না যে আমাকে কেউ ভোট দিবে। আমার মার্কা কলা গাছ, কুত্তা মার্কা যেহেতু দিবেন না, কলা গাছ চাইছি। কেন আমি নিলে? কয় ফরিদ সাহেব, আপনাকে মানুষ জেদ করে ভোট দিবে, মানে আপনাকে চিনেন বা না চেনেন, হু আর ইউ, ইট ডাজন্ট ম্যাটার। আপনি এদের বিরুদ্ধে, অর্থাৎ আপনি ইউনূসের বিরুদ্ধে, আপনি জামাতের বিরুদ্ধে, আপনি এই এনসিপি মেনসিপির বিরুদ্ধে, তাই আপনাকে জনগণ ভোট দিবে। তাহলে নৌকা মার্কার লোক ইলেকশন করলে কি হবে? আপনি যে ইনক্লুসিভ বলেন তার তো ইলেকশন করতে দিবেন না। ইলেকশন করলে তাই বিএনপিও ফেল করবে। বিএনপিও চিন্তাই করতে পারছেন তাদের কি করে নিতে হবে। তারা ফেল করবে। হয়তো অনেকে বলতে পারেন, এটা আমার ভুল ধারণা না। আপনি করতে দেন। আপনি তাই এই সচেতনতা তো মানবে না। তাই নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা থাকবেই। বাংলাদেশের জনগণ কিন্তু ফুলে মানে তারা গুসা না, তারা কিন্তু গুসা করে নাই। তারা ক্ষুব্ধ হয়ে, গুসা আলাদা জিনিস। গুসা তো আমরা করি, আওয়ামী লীগের উপরে গুসা করি, বিএনপির উপরে গুসা করি। কিন্তু বাংলাদেশের জনগণ এই মুহূর্তে ক্ষুব্ধ, ভীত, সন্ত্রস্ত। এরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটিয়ে ফেলবে। আপনি নির্বাচনের কথা বলতেছেন, আমি নির্বাচনের কোনো চিন্তাই করতেছি না। বাংলাদেশের জনগণ যে কোনো সময় বিক্ষোভে ফেটে পড়বে, কারণ তাদের পেটে ভাত নাই। আপনি হয়তো ভাবতেছেন যে ভাই ভাত নাই, আপনার কে বললো? কেউ তাই সব বলে নাই। ভাই না খায় থাকলে কেউ কোনদিন কারো কয় না। আমার পেটে ভাত না থাকলে আপনারা বলবো আমার খাবার নাই? বলবো না। তাহলে যারা আমার চেয়ে ধনী তারা আপনাকে বলবে? এই যে 3জন নারী সম্ভ্রমানি ঘটেছে, তারা তো বলে নাই। তারা আমাকে বলেছে, তার বাবাকে বলেছে, তার মামাকে বলেছে, আর তার এলাকার একজন মুরব্বীকে বলেছে। 4জনকে বলেছে, আমাকে বলে নাই। সম্ভ্রম, এই দেশে তো সম্ভ্রম হানি হলে কেউ বলে না। আর না খেয়ে থাকলে তো আপনাকে বলবেই না। কারণ এই দেশের মানুষ মনে করে না খেয়ে থাকলে এটা বললে আরো বেশি বিপদে পড়বো, লজ্জার ব্যাপার। আপনার মনে থাকতে পারে যে একজন চেয়ারম্যান সে না এই যে ইয়ের সময় কি বলে, জলোচ্ছ্বাসের সময় সে 3 দিন না খাইছিল, সে কাউকে বলে নাই, লজ্জায় বলতে পারে নাই। তারপরে ডিসি, এটা পত্রিকায় যখন যে ডিসি তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। এই দেশের মানুষ কেউ ক্ষুধার্ত থাকলে বলে না। যখন দুর্ভিক্ষ লাগবে তখন না সবাই জানবে, মানে যখন সবাই জানবে তখন ঠিক আছে।